তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। বিখ্যাত কবিতা কবি অন্নদা শঙ্কর রায়ের লেখা খুকু ও খোকা দিয়ে শুরু করলাম। তবে আজকের কবিতা আমাদের ডিবেটে কোনো ভাঙাভাঙি না। প্রত্যেক রাজনৈতিক দল, যদি বলি কংগ্রেস, বিজেপি বা সিপিএম, প্রত্যেক কিন্তু নিজেদের লক্ষ্যে এগোচ্ছেন এবং তাদের প্রত্যেকটা কর্মসূচি, প্রত্যেক পদক্ষেপে কিন্তু টার্গেট একটাই 2026। আর ঠিক আমাদেরও আজকের ডিবেটের প্রসঙ্গ কিন্তু এটাই, যে 2026 এবং 2026কে যদি বলা হয় প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তারা কিন্তু গত কয়েক মাস থেকে, অর্থাৎ 2024-এ যে লোকসভা নির্বাচন, তারপর থেকেই কিন্তু একটা দোলাচলে চলছে। দোলাচলটা কি? বিজেপিতে একটা নিয়ম রয়েছে, এক ব্যক্তি এক পদ। সেখানে 2024-এর লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, এমনকি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনিও কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে দুজনেই কিন্তু দুটো পদ ধরে রেখেছেন। সুকান্ত মজুমদার একদিকে যেমন কেন্দ্রীয় মন্ত্রী, ঠিক তেমনই রাজ্য বিজেপির সভাপতি। অন্যদিকে জেপি নাড্ডা, তিনিও কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যায় যে বিজেপির এই গড়িমসিটা কেন? এখনও কি সিদ্ধান্ত নিতে পারছে না সর্বভারতীয় সভাপতি পদে বা রাজ্যের সভাপতি? কারণ সামনেই 2026 বিধানসভা নির্বাচন। এখনও যদি সঠিক সিদ্ধান্তটা নিতে না পারে, তাহলে কিন্তু বেকায়দায় পড়তে হতে পারে বিজেপিকে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তার লক্ষ্য স্থির করে নিয়েছেন 2026। ইতিমধ্যেই গত 27শে ফেব্রুয়ারির মঞ্চ থেকে স্পষ্ট করেছেন, নিজের লক্ষ্য স্থির করেছেন। এবং তারপর তার যে ব্রিটেন যাওয়া, বিশেষ করে অক্সফোর্ডের কেলগ কলেজে তার যে বক্তৃতা, সেখানে কিন্তু লক্ষ্য একটাই, 2026 বিধানসভা নির্বাচন। অন্যদিকে বামপন্থীরা পিছিয়ে নেই, তাদের রাজ্য কমিটি গঠিত হয়েছে এবং আজ যে উত্তরকন্যা অভিযান আমরা দেখলাম, সেখানে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে, তাদেরও কিন্তু লক্ষ্য একটাই, 2026। ফলে এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। বিশিষ্ট অতিথিরা তাদের মতামত দেবেন, কিন্তু তার আগে যে কথাগুলো বলা অত্যন্ত প্রয়োজন, যে লক্ষ্য তো 2026, তো বিজেপির এই গড়িমসি কেন? আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সোমনাথ দাস। সোমনাথবাবু, আপনাকে টাইম টিভি বাংলায় স্বাগত। রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনাবিল ইসলাম। অলিমবাবু, আপনাকে স্বাগত জানাই। এবং কংগ্রেস নেতা আবু শর্মা। আবুবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমে আসি সোমনাথবাবুর কাছে। সোমনাথবাবু, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, খুব বেশি দেরি নেই। কিন্তু প্রশ্ন আরও একটা, যেটা বিজেপিতে যে নীতিটা বারবার চলে এসছে, এক ব্যক্তি এক পদ, সেখানে এতটা গড়িমসি কেন? যেখানে 2026 খুব বেশি দেরি নেই, রাজ্য সভাপতি হোক বা সর্বভারতীয় সভাপতি ঘোষণা করতে এতটা সময় লাগছে কেন? সমস্যাটা কোথায় সোমনাথবাবু? কথা শোনা যাচ্ছে? আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, মিউট করা আছে বলে। সোমনাথবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন বলুন। শোনা যাচ্ছে প্রসঞ্জিৎ? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। বলছি, ভারতীয় জনতা পার্টি দেখুন সর্বভারতীয় পার্টি, এটা কোনো আঞ্চলিক পার্টি নয়। আমাদের ঠিক। সংগঠনে অভ্যন্তরীণ গণতন্ত্র আছে। ভারতীয় বেশ। জনতা পার্টিতে একজন রাজনৈতিক একজন রাজ্য সভাপতি যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ কিন্তু একজন বুথ সভাপতি। দেখুন, ঠিক। সারা দেশ জুড়ে আমাদের সাংগঠনিক নির্বাচন চলছে, আর এই নির্বাচন প্রক্রিয়া কিন্তু একটু লং টার্ম ধরে চলছে। শুধু পশ্চিমবঙ্গের সভাপতি ঘোষণা হয়নি সেটা নয়, কিন্তু এই যে সারা রাজ্য ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব সভাপতি ঘোষণা হয়ে গেছে, শুধু পশ্চিমবাংলার নয়। মাত্র 15টা রাজ্যে রাজ্য সভাপতি ঘোষণা হয়েছে, বাকি অনেক রাজ্যগুলো বাকি রয়েছে, তার মধ্যে পশ্চিমবাংলাটাও পড়ছে। তো সেইখানে দাঁড়িয়ে সময়ের সাথে সাথে আমাদের রাজ্য সভাপতিও ঘোষণা হয়ে যাবে। তবে এটা খুব আমাদের ভালো লাগছে দেখে, যে সংবাদ মাধ্যমের উৎসাহ দেখে, অতি উৎসাহ দেখে ভালো লাগছে যে আমরা ক্ষমতায় আসতে চলেছি। এটা সংবাদ মাধ্যমও বুঝতে পেরে গেছে জনগণের সাথে সাথে। দেখুন, আপনারা তো রাজ্যের প্রধান বিরোধী,
তো সুতরাং আপনাদের এই বলা চলে যে সময় লাগাটা এ নিয়ে একটা প্রশ্ন তো আছেই, যে কারণ মানুষের একটা প্রত্যাশা, যারা বিরোধীকে পছন্দ করে তার একটা প্রত্যাশা তো রয়েছে সাধারণ মানুষের, সেই জনগণের কথাটাই কিন্তু আমরা আজকে তুলে ধরেছি এখানে, যে আপনাদের এতটা না, সময় লাগছে কেন? দেখুন দাদা, সময় বলতে প্রত্যেকটা একটা এটা তো আঞ্চলিক দল তেলমুড়ি চানাচুরের পার্টি নয় যে টিএমসি তেলমুড়ি চানাচুরের পার্টি। এখানে মানে চোরেদের এনার্জি মানেই ব্যানার্জি। তো তাদেরকে জিজ্ঞেস করলেই বলবে কে, তাদের সভাপতি যুগ যুগান্তর ধরে ওই পরিবারের পিসি আর ভাইপো, তো দ্বিতীয় নাম চিহ্নিত হয় না এদের মধ্যে ছাড়া, প্রধান ছাড়া। তো কংগ্রেসের হলে কি সোনিয়া রাহুলের বাইরে বেরোলে না। তো সেইখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি আজকে একটা প্রসেসিং, একটা সাংগঠনিক নির্বাচন চলছে। তো সেইটা নির্বাচন সময়ের সাথে সাথে, তবে আমি দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এই নিয়ে কিন্তু কোনো চিন্তিত নয়। যেরকম ভাবে পার্টির কর্মসূচি আসছে, বুথ থেকে রাজ্য, জেলা থেকে রাজ্য সমস্ত চলে আসছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই নিয়ে চিন্তিত নয়। কিন্তু চিন্তিত সংবাদ মাধ্যম এতটা বেশি চিন্তিত হয়ে পড়ছে, তা দেখে আমি বলছি আরো একবার আমার ভালো লাগছে সংবাদ মাধ্যমের এই চিন্তার বিষয়টা দেখে। বেশ, আপনাদের দেরি লাগাটা আপনাদের কাছে সময় নেই। বেশ, একটু অনাবিল বাবুর কাছে আসি। অনাবিল বাবু, আপনাদেরও তো লক্ষ্য একটাই 2026, যদি আমরা 27শে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী যে ঘোষণা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট দিয়েছেন 215, সেই লক্ষ্যেই তো এগোচ্ছেন। এবং তার যে অক্সফোর্ডে যাওয়া, অক্সফোর্ডের কেলগ কলেজে বক্তৃতা, এবং সেখানেও কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি কিন্তু জুড়ে ছিল, অর্থাৎ টার্গেট সেই 2026। এবার প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে বিশেষ করে যদি কেলগ কলেজ বক্তৃতার কথাটা যায়, এখানে বেশ কিছু কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল, কারণ প্রথম থেকে বলা হচ্ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির বক্তৃতা, পরবর্তীতে তার সংশোধন হয়। তো স্বাভাবিকভাবেই টার্গেট তো একটা, যে দলের বিরুদ্ধে যে একটা যে শিল্প বিরুদ্ধে একটা যে পোস্টার রয়েছে, সেটাকে কোথাও যেন কাটিয়ে ওঠা, এটাই তো মূল লক্ষ্য। কিন্তু সেই ব্রিটেন সফর বা অক্সফোর্ড সফরে বাংলার জন্য কি আনছেন মুখ্যমন্ত্রী? কিছু কি পাবে বাংলা? আমি আপনাকে নমস্কার জানাই প্রথমেই, নমস্কার। নমস্কার। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা শুনছেন আমি প্রত্যেকে নমস্কার জানাচ্ছি। প্রথমে আপনি বিজেপির মুখপাত্রকে আপনি যে প্রশ্নটা করেছিলেন, তাদের সভাপতি নির্বাচনে এত বিলম্ব কেন, এটা প্রশ্ন করেছিলেন, তার সদুত্তর কিন্তু পাওয়া যায়নি। তবে আমি এটা যদিও অনধিকার চর্চা হয়ে যায়, তো যেহেতু চ্যানেলে বসেছি এবং আপনাদের আলোচনায় আছি, আমি সেহেতু বলতে বাধ্য হচ্ছি যে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি বিজেপির জন্য, সেটা পুরোটাই হচ্ছে চটকদারি এবং চমক ছাড়া ওনারা চলেন না। সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন সর্বত্র সব সময়। তার কারণ হচ্ছে, আপনি দেখবেন যে 2014 সালের 20শে মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি সংসদ ভবনে প্রথম পা রেখে তিনি সেখানে বললেন যেটা গণতন্ত্রের মন্দির, এবং তাকে প্রণাম করে বসলেন এটা। এবং তারপরে 2015 সালে, মানে যেখানে পাকিস্তান এবং চীন তার সঙ্গে সৌহার্দ্য সম্পর্ক স্থাপন করতে জওহরলাল নেহেরু থেকে মাননীয় মনমোহন সিংজি, এমনকি অটল বিহারী বাজপেয়ী জি তিনি পর্যন্ত পারেননি তাদের সঙ্গে সৌহার্দ্য এবং সদ্ভাব তৈরি করতে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অতি উৎসাহী হয়ে যে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য তিনি বিনা নিমন্ত্রণে তিনি চলে গেলেন লাহোরে। সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জন্মদিনে তিনি তাকে সেখানে গিয়ে আলিঙ্গন করলেন। এটা আমাদের কাছে অত্যন্ত চমকপ্রদ। এবং 2016 সালে কোনো কিছু পূর্ব ঘোষণা না করে ভারতবর্ষের মানুষকে অন্ধকারে রেখে 500 এবং 1000 টাকার নোটবন্দি তিনি যে করলেন, নোট বাতিল করলেন, এটাও ছিল একটা চমকপ্রদ। এবং সেই সঙ্গে তারপরে দেখবেন 2020 সালে যখন করোনা এলো, আমেরিকা এবং ইউরোপের দেশগুলো যখন তারা ধরাশায়ী এবং তারা দিশেহারা, সেই সময় নরেন্দ্র মোদীজি তিনি বললেন, তিনি এমন একটা বিধান দিলেন যে প্রত্যেকে থালা বাজাও, এবং তাতেই নাকি করোনা একেবারে ভয়ে পালাবার পথ পাবে না। তাহলে এই যে চমকপ্রদ ঘটনাগুলো, এটাই বিজেপির একটা স্বভাবজাত এবং সহজাত। সেই কারণে তাদের সভাপতি নির্বাচনটাও হবে একটা চমকপ্রদ। তারা অপেক্ষা করছে যে এখনো তৃণমূল থেকে কোনো সেরকম নেতা সেখানে গিয়ে হাজির হলে তাকে সভাপতি করা হবে কিনা, এই ভাবনায় তারা কিন্তু এখনো বিভোর হয়ে আছে।
এটা হচ্ছে আমার প্রথম উনাকে যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের আমি উত্তর হিসাবে আপনার কাছে রাখলাম। এবং তারপরে আপনি যে বলছেন অক্সফোর্ডে, মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে গেছেন কিন্তু তৃণমূল নেত্রী হিসাবে নয়, তিনি সেখানে গেছেন ভারতবর্ষের একজন রিপ্রেজেন্টেটিভ হিসাবে। সেখানে ভারতবর্ষের মাথা, ভারতবর্ষের গৌরবকে তিনি গৌরবান্বিত করতে গেছেন। সেখানে তিনি অক্সফোর্ডে আজ পর্যন্ত কতজন বাঙালি সেখানে, কতজন বাঙালি মুখ্যমন্ত্রী সেখানে বক্তৃতা রাখার সেখানে যোগ্যতা অর্জন করেছে। আমরা এই জায়গা থেকে তাকে যদি বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হয় সেখানে, এবং সেখানে অমূলক প্রশ্ন তুলে যারা প্রশ্ন তুলছে তারা বাঙালি, যার কাছে প্রশ্ন তুলছে তিনি বাঙালি, তাহলে যে বাঙালি সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে বাঙালির একটা দৃষ্টান্ত স্থাপন করে আছে, সেই বাঙালিকে আক্রমণ করে বাঙালি বুঝিয়ে দিচ্ছে যে আমরা কারা এবং আমরা কোন কালচারে বিশ্বাসী হয়ে উঠেছি। তারা অতিবাম সমর্থক, এবং সেখানে বিজেপি তাদের সঙ্গে সঙ্গ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করতে গিয়ে নিজের দেশকে অপমান করেছে। আমি আপনাদের এই চ্যানেলের তর্কহীন ভাষায় দাবি রাখছি। বেশ, কিন্তু সেখানে যে পরিস্থিতি হয়েছিল আরজিকর নিয়ে একটা তো বিক্ষোভ বামপন্থীরা দেখুন, আরজিকর নিয়ে আপনারা যেটা বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আরজিকর যখন বেঙ্গল পুলিশের আন্ডারে ছিল তখন তো তবু একজনকে অ্যারেস্ট করেছিল। আরজিকর যখন চাইলো যে সিবিআই, সেই সিবিআই এর বিচারাধীন, কোর্টের বিচারাধীন, তাহলে সে বিষয়ে তিনি সেখানে কথা বলতে পারেন না। এটা একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হলেও বা একজন সাধারণ মানুষ তিনি হলেও একটা বিচারাধীন কোনো বিচারের মধ্যে সেটা তো একটা পার্ট গেল, সেটা তো একটা তাকে যে বিক্ষোভ দেখানো সেটা বিষয় ছিল। কিন্তু যেটা মুখ্যমন্ত্রীর লক্ষ্য, একটা দলের বিরুদ্ধে যদি বলেন যে শিল্প বিরোধী একটা তকমা কিন্তু লেগেই গেছে, এবং তা কিন্তু ঘোষানোর গত কয়েক বছর ধরে আমি শেষ করি গত কয়েক বছর থেকে যে বিজিবিএস চলছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, লক্ষ্য কিন্তু একটাই, বাংলা শিল্পের নিয়ে আসা। দেখুন, লন্ডনে গিয়ে অক্সফোর্ডেও তিনি কিন্তু শিল্পপতিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, তার লক্ষ্য কিন্তু একটাই। ভারতের যে বাণিজ্য মন্ত্রক আছে সেই বাণিজ্য মন্ত্রকের রিপোর্টটা দেখুন, সেখানে 2024-এর জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত 39 জন শিল্পপতির হাত ধরে সেখানে 29,000 কোটি টাকা বাংলায় লগ্নি হয়েছে। আমি এটা এখানে আপনাদের চ্যানেলে দাবি করছি, আপনারা মিলিয়ে নেবেন ভারতের বাণিজ্য মন্ত্রকের রিপোর্টটা কি আছে। বেশ, আপনার দাবি একটু আমরা যে আবুবাবুর কাছে, আবুবাবু সবই তো শুনলেন, বিজেপির রাজ্য সভাপতির তারা বললেন, সোমনাথবাবু বললেন, তার ব্যাখ্যাও দিলেন অনাবিল বাবু। সামনে তো 26, এবার প্রশ্ন প্রত্যেক রাজনৈতিক দলের সেভাবেই এগোচ্ছে। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে বিজেপির এই গড়িমসিটা কেন করছে? না, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি কে হবে, গড়িমসি হবে, কি হবে, এটা নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের কথা আমি বলতে পারি, ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমাদের কিছু বলার নেই। সর্বপ্রথম, এখন যিনি পোস্টার বয় আছেন ভারতীয় জনতা পার্টির, শুভেন্দু অধিকারী, বাংলার প্রত্যেকটা ঘরে, টেলিভিশন চ্যানেলে এবং আজকের এই নেট দুনিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে বাংলার প্রত্যেকটা ঘরে, প্রায় প্রত্যেকটা ঘরেই মানুষ জানেন যে উনি টাকা নিয়েছেন, এবং সেই ব্যক্তি আজকে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির পোস্টার বয়। একটা সময় উনি ঈদে যেতেন, ইফতার পার্টি করতেন, আজ উনি হিন্দুত্বের কথা বলছেন। তাহলে তার নৈতিক চরিত্র, তার সামাজিক চরিত্র, তার অর্থনৈতিক চরিত্র, এখান থেকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করছেন যে এটা আমাদের ডেমো, আমরা ক্ষমতায় এলে আমরা আবার আরো বড় প্রোডাক্ট আমরা লঞ্চ করব। তো সুতরাং এই যা নমুনা, তার সভাপতি কে হলো, তার সভাপতি কে হবে, সেই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো মাথা ব্যথা আছে বলে ব্যক্তিগতভাবে এবং দলীয়ভাবে আমরা মনে করি না। এবার রইল অক্সফোর্ডের কথা বলছেন, তার মাঝখানে একটা কথা বলে দিই। একটা এথিক্স কমিটি হয়েছিল লালকৃষ্ণ আডবাণীকে নিয়ে, এই নারদায় টাকা যারা নিয়েছিলেন তাদের জন্য। যদিও আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতিকে আমরা
প্রথম যেটা স্টিং অপারেশন আমাদের, আমরা যারা রাজনীতি ছাত্র ছিলাম তখন রাজনীতির, তখন আমরা দেখেছিলাম তেহেলকা কাণ্ডে যে খুব সম্ভবত আমি যদি ভুলে না যাই ওনার নাম হচ্ছে বাঙ্গারু লক্ষ্মণ। বাঙ্গারু লক্ষ্মণ টাকা নিয়েছিলেন, আমরা সেটা দেখেছি। তো ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় সভাপতি ছিলেন উনি যখন কালো টাকা নিতে পারেন, এবং তাদের পোস্টার বয় পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী হওয়া খুব অস্বাভাবিক নয়, খুব অস্বাভাবিক নয়। এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসছি, যে আপনি অক্সফোর্ড নিয়ে যে বিষয় নিয়ে আপনি প্রশ্ন করছেন সবাইকে, আমি তার উত্তর দিচ্ছি। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে একজন স্বনামধন্য বিজ্ঞানী ছিলেন মণি ভৌমিক। মণি ভৌমিক খুব গরিব ঘরের মানে ছেলে ছিলেন। ওনার আত্মজীবনী আমি পড়েছি, মণি কাঞ্চন, এবং সেখানে আমি পড়ছি যে পুকুর পাড়ের কলমি শাক খেয়ে উনি ছোট্ট মানে ঠাকুমার কাছে থাকতেন। তারপর পশ্চিমবঙ্গে আমাদের জাতীয় কংগ্রেসের এক মুখ্যমন্ত্রীর বাড়িতে উনি কিছুদিন থেকে পড়াশোনা করে বিদেশে গেছেন। আজকে ল্যাসিক লেজারের ওনার কাছে প্রায় 14টা পেটেন্ট আছে, এবং বিশ্বের ধনীতম বিজ্ঞানী ছিলেন উনি, আছেন এখন। তো এই মণি ভৌমিক গরিব ঘরের ছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা সকলেই জানি যে উনি টালির চালে থাকতেন। টালির চালে থাকা অপরাধ নয়, কিন্তু মুখ্যমন্ত্রী পদের যে গরিমা, মুখ্যমন্ত্রী পদের যে ডিগনিটি, সেই ডিগনিটিটা কি উনি ওনার এই 14 বছরের শাসনে উনি সেটাকে মেনটেন করতে পেরেছেন? আজকে যদি লন্ডনে ডাক্তার বিধানচন্দ্র রায় যেতেন, এ ধরনের বিড়ম্বনার সৃষ্টি হতো না। আজকে যদি লন্ডনে প্রফুল্ল সেন যেতেন, এ ধরনের বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হতো না। সিদ্ধার্থ শঙ্কর রায় যেতেন, এ ধরনের বিড়ম্বনার পরিস্থিতি তৈরি হতো না। কেন হচ্ছে? পরিস্থিতি কিন্তু প্রথম থেকেই ছিল, কারণ প্রথম থেকে যেটা খাওয়ানো হচ্ছিল যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তৃতা দিতে যাবেন। পরবর্তীতে সামনে এলো যে কেলক কলেজ, তো প্রথম থেকে একটা ধোঁয়াশা কিন্তু ছিলই। না না না, ওনার রাজনৈতিক, মাননীয় মুখ্যমন্ত্রীর রাজনৈতিক জীবন দেখলে, আমি আমার পরিবারের একজন বলেন, মানে উনি আমার পরিবারের, মানে উনি তো কংগ্রেসেই ছিলেন, তো আমার পরিবারের, মানে আমি বলতে পারি আমার মাই বলেন, আমার পরিবারের একজন বলেন যে আমি শুনলাম খুব অসুস্থ, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, কিন্তু আমি যখন দেখতে গেলাম দেখলাম উনি নেই, দিল্লি চলে গেছেন। এই ধরনের ভাওতা কি দরকার? একটা নেত্রী, তার একটা ডিগনিটি থাকবে না? তার একটা ডিগনিটি থাকবে না? যদি তিনি ওই মুখ্যমন্ত্রীর, বাংলার মুখ্যমন্ত্রীর পদটার গুরুত্ব, গরিমা উনি যদি বুঝতে না পারেন, আমি টালির চালে থাকাকে অপরাধ মনে করি না, আমি টালির চালে থাকাকে অপরাধ মনে করি না। উনি ওই পদের গুরুত্ব, ডিগনিটি যদি বুঝতে না পারেন, তাহলে কি করা যেতে পারে? এই ধরনের পরিস্থিতির জন্ম দেবে। বাংলার মান সম্মান বাংলার বুকে, ভারতবর্ষের বুকে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলার মান সম্মান ডুবে যাবে। কি করা যাবে? সেই ডিগনিটিটাকে অর্জন করতে হবে মুখ্যমন্ত্রীর। ওনার যারা তল্পি বাহক আছেন তারা মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুক যে আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আপনার যে ডিগনিটি হওয়া উচিত সেই ডিগনিটিটা আপনি মেনটেন করুন, কিন্তু সেখানে বলার ক্ষমতা কারণ নেই। আর আমি শুনছিলাম ভারতীয় জনতা পার্টি খুব গণতান্ত্রিক পার্টি, একটা পড়ছি, হিন্দিতে বলে পড়ছি, একটা চিরকুটে মুখ্যমন্ত্রী কে হবে সেটা ঘোষণা করা হয়। বিধায়ক দলের কোনো বৈঠক হয় না, বিধায়করা জানে না কে মুখ্যমন্ত্রী হচ্ছে। আমাদের সংবিধানের রীতিনীতি অনুযায়ী যে বিধায়ক দলের যেটা হবে তিনি তৈরি করবেন, তিনি তারা ঠিক করবেন, যারা বিজয়ী বিধায়ক তারা ঠিক করবেন যে মুখ্যমন্ত্রী কে হবেন, কিন্তু প্রধানমন্ত্রীর পাঠানো দূত তার পকেটে চিরকুট থাকে। বেশ বেশ, একটু সোমনাথবাবু, অনাবিল বাবু বেশ কিছু চমকের কথা বললেন, শুনলেন। আবু বাবু বললেন আপনাদের রাজ্যের পোস্টার বয় শুভেন্দু অধিকারী। অনেকগুলো উত্তর কিন্তু আপনাকে দিতে হবে, আগে কোনটা দেবেন? থেকে শুরু করি। কংগ্রেসের প্রতিনিধি সম্মানীয় দাদা যিনি বললেন চিরকুট, আসলে কংগ্রেস বর্তমানে বাংলাতে খায় না মাথায় দেয় সেটাই মানুষ ভুলে গেছে।
ঠিক আছে, তাই আজকে কেন ভুলে গেছে এটার প্রমাণ পেলাম। বিজেপির কিভাবে মুখ্যমন্ত্রী নির্ধারণ হচ্ছে, বৈঠক হচ্ছে না হচ্ছে না, এটা কংগ্রেসের প্রতিনিধি বা কংগ্রেসের নেতৃত্ব বেশি খবর রাখছে। এটা সংবিধান বিরোধী। আপনারা বরাবরের জন্য সংবিধান বিরোধী দাদা। দাদা বেশ, আপনারা একটু সংবিধানটাকে সোমনাথবাবু উত্তর নিয়ে নিই, মানতে আবুদে- চান না। হ্যাঁ হ্যাঁ আবুবাবু হ্যাঁ, আপনি বলুন বলুন আপনার কাছে দাদা। আসবে, হ্যাঁ সোমনাথবাবু বলুন আলোচনা হ্যাঁ হচ্ছে। বলুন বলুন আপনি যখন বলছেন আমি সোমনাথ বাবু শুনছি, বলুন বলুন। বলুন বলুন, আপনি শুনুন। আমিও শুনছি। আসলে এই আপনাদের ধৈর্য হারিয়ে যাবারই কথা, না কারণ না না, আপনারা শুনছি। আপনারা মহাশূন্যে চলে গেছেন। আজকে দেখুন, আপনারা এই যে এখানে চ্যানেলের মাধ্যমে ট্রাইব টিভি হাজার হাজার মানুষ দেখছে, তো সেইখানে দেখার মাধ্যমে আপনাদের এই বোকা বাক্সের মতো কথা না মানুষ আর বিশ্বাস করে না, জানেন তো। আপনারা এখানে বসে বসে এই বিজেপিকে খারাপ বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এত টোন করবেন, টিটকারি মারবেন, খুদ ধরবেন, এই বলবেন, লন্ডনে গিয়ে ব্যঙ্গ করে। সত্যি উনি তো বাংলা এটা জাতীয় কংগ্রেসের ভাষা নয়, টোন টিটকিরি জাতীয় কংগ্রেস করে না। জাতীয় কংগ্রেসের একটা লেগেসি আছে দাদা। সোমনাথ বাবু, জাতীয় কংগ্রেস না না, জাতীয় কংগ্রেসের একটা লেগেসি আছে। আপনি যুক্তিত আমি বলছি, শুনুন, তারপরে বলুন, বলুন। না। আসবো, ভদ্রতার বাবু পরিচয় আসবো হয়। আপনার কাছে। জানি, হ্যাঁ হ্যাঁ, শিক্ষা না আপনি টোন টিটকিরি এইসব বলছেন, এগুলো জাতীয় কংগ্রেসের কাজ নয়। এটা আসবো, আপনাদের কাজ। আবুবাবু আপনার কাছে আসবো, সোমনাথ একটু বাবু আর শুভেন্দু সোমনাথবাবুর বাবুর কাছে কাজ, উত্তর জাতীয় নিই। কংগ্রেস এই অনেকগুলো কাজ উত্তর করে না। আপনারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন, তার উত্তরে নিব সোমনাথবাবুর কাছে। হ্যাঁ বলুন। দেখুন, জাতীয় কংগ্রেস আর বাংলার কংগ্রেসের ফারাক আমি ওনারাই জানে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে অধীর বাবুর কি অস্তিত্ব বাংলায় সেটা ওনারা নিজেরাই জানে না। তো সেইখানে দাঁড়িয়ে ওনারা আজকে যে ভারতীয় জনতা পার্টির সম্পর্কে এখানে বলছে, বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আপনার চ্যানেলের মাধ্যমে অনেক কথা বললেন। আবার কিছুদিন বাদে দাদা নির্বাচন আসবে, 26-এর নির্বাচন। আবার এইখানে এরা গুতগুতি করবে, দিল্লিতে গিয়ে একটা সমঝোতা করবে, আবার আসন সমঝোতা করে বলবে চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে, চোর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, চোর এই কুণালদের, এদের সমর্থন করতে কংগ্রেসরা বলবে। তাহলে এদের কথা কে শুনবে আপনি বলুন তো। আজকে না না, আমরা কি লোকসভা নির্বাচনে কোনো সমঝোতা করেছি? কথা, আমাদের দল পুরো স্ট্যান্ড লোকসভার নির্বাচনে কোনো সমঝোতা হয়েছে সোমনাথ বাবু? আপনাদের দল বলে দিয়েছে কেউ যদি কোনো দুর্নীতিতে যুক্ত থাকে, তাকে যদি আইনগতভাবে ডাকা হয়, সে সেখানে যাবে, এমন নিজের ক্লিন চিট দিয়ে সে বেরিয়ে আসবে। এতে যারা যারা দুর্নীতি করেছে, অজিত পাওয়ার, অশোক চৌহান, সবাই ইডি সিবিআই বন্ধ হয়ে গেছে। দেখা গেছিল না না, যাদের যাদের দুর্নীতি করেছে দাদা, সোমনাথ বাবু একটু সত্যি কথা বলুন না। আপনারা বাংলায় আসতে চাইছেন, সোমনাথ বাবু একটু সত্যি কথা বলুন, একটু সত্যি কথা বলুন। আবুবাবু আপনাকে সময় দেবো, আবুবাবু আপনাকে সময় দেবো, একটু সোমনাথবাবুরটা শেষ করি। আপনি দুটো উত্তর দেবেন। আপনারা সৌগত বাবু, আপনারা দেখা গেছে টাকা নিতে, তাদের দুর্নীতি, এক একটা শিক্ষামন্ত্রী, এক একজন মন্ত্রী জেলে। আজকে শিক্ষামন্ত্রীর কি অবস্থা, স্বাস্থ্যের কি অবস্থা, আইনের কি অবস্থা, এই দুরবস্থা সত্ত্বেও আপনারা এদেরকে সমর্থন করে 24-এ ভোট চেয়েছিলেন কিনা এইটা উত্তর দেবেন। আগামী 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আপনারা যৌথভাবে ভোট লড়বেন কিনা, এই দুটো কথার উত্তর দিন। প্রথম কথা হচ্ছে, বাকিগুলো দেবেন না। আর অনাবিল বাবু বেশ কিছু প্রশ্ন রাখলেন আপনাদের চমকের কথা। না না, আমি বেশ দুটো তোলা প্রশ্নের থাকলো। উত্তরই, আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না। উত্তর আমি পাওয়া দিচ্ছি, যায়নি। উনি যেহেতু বললো। আমার প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। আচ্ছা আমি আমার প্রশ্নের উত্তর দিয়ে দাঁড়ান, দেবো একটু সোমনাথ সময় দিই, বাবু। সোমনাথবাবু একটু নেওয়ার চেষ্টা করি। শুনুন, আমি বুঝে উঠতে পারছি না তৃণমূল কংগ্রেসের কি সুকান্ত মজুমদারের অ্যালার্জি এসে গেছে, বা ওনার মুখটা পছন্দ হচ্ছে না নাকি? হ্যাঁ, যে আজকে সভাপতি কে হবে বিজেপির? আচ্ছা, ওনাদের কি সভাপতি আছে বলুন তো? ওই যে ব্যানার্জি পরিবারের বাইরে কে আছে? ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল, আপনাদের আগেও বললাম। সভাপতি কে আছে আপনি জানেন? আপনি চ্যানেলে বসেছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি কে আপনি জানেন? আপনি চ্যানেলে বসেছেন, তৃণমূল আমাদের রাজ্য সভাপতি কে জানেন? আপনি আপনি কে জানেন? ব্যানার্জি পরিবারের বলছেন আপনি, আপনি জানেন? এটা কি সংগঠন? আপনি জানেন ব্যানার্জি পরিবারের রাজ্য সভাপতি কে আমাদের? আপনি জানেন? সোমনাথ বাবু আপনি জানেন আমাদের রাজ্য সভাপতি কে ব্যানার্জি পরিবারের? আপনি বলছেন আপনি তো তাই জানেন না, আপনি চ্যানেলে বসে পড়েছেন। সভাপতি আপনাদের কোন আমাদের রাজ্য সভাপতি কে আপনি জানেন? আরে জেনে কথা আপনি চ্যানেলে কথা বলছেন, এটা রেকর্ডিং হচ্ছে সোমনাথ বাবু। আপনাদের কোন সভাপতি অভিযোগ তো আপনারা কয়েক বছর ধরে করে আসছেন সোমনাথ বাবু। হচ্ছেন, আপনাদের এত খেদ,
আপনারা এই বাংলায় ক্ষমতায় আসতে পারছেন না। বেশ, নরেন্দ্র হয়েছে, মোদী সোমনাথবাবু। একটা অমিত শাহ থেকে শুরু করে অনাবিলবাবু, আপনার প্রশ্নের কি উত্তর পেয়েছেন? আপনি যে চমকের কথাগুলো বলছিলেন। এই জন্য প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আপনারা কি করছেন? বাংলাকে ভাতে মারার চেষ্টা করছেন। আপনাদের ক্ষেতটা কোথায় জানেন? আপনাদের ক্ষেত হচ্ছে যে আপনাদের একজন আসছে, সোনাদেবু, আবার আসবো, আপনাকে সময় দেবো। একটু অনাবিল বাবুর কাছে আসি, সেই বাংলায় আপনারা একটু অনাবিল বাবুর কাছে আসি, ওনার কাছে উত্তর নেবো কিছু। বাংলায় কিছু করতে পারছেন না। আপনাকে সময় দেবো আবার। অনাবিল বাবু, রাজত্ব না করলে সারা ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে আনা যায় না, সেটা আপনারা পারছেন না। অনাবিল সেই বাবু, কারণেই হচ্ছে আপনাদের এত একটু থামুন। সোমনাথবাবু, আপনাকে সময় দেবো আবার, এবার থামুন একটু। একটু অনাবিল বাবুর কাছে আসি। বেশ, কোথায় না কোথায় গেছিল, আসামে গেছিল। এই আপনি কিন্তু মূল প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছেন। চমকের উত্তর কিন্তু এখনো পাওয়া যায়নি। আপনি প্রশ্নগুলোর উত্তর করুন। আপনি অন্যদিকে স্লিপ বেশ, করছেন। অনাবিল বাবু, আপনি সরাসরি প্রশ্নের উত্তর করুন। আপনি পারলে আমাকে প্রশ্ন বেশ, করুন। অনাবিল বাবু, আপনার কাছে আসি এবার। বেশ কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আমি ওনাকে আমি আপনি প্রশ্নের উত্তরগুলো দিই। চমকের কথা বলেছেন। দুজন স্বচ্ছ নেতা নেত্রীর নাম বলুন। আরে আসবো আপনার কাছে। সোমনাথবাবু, আসবো আপনার কাছে। আমি তো এতগুলো চমকের কথা বললাম। নাম বলুন। 2014 20 মে থেকে 2015 নওয়াজ শরীফের বাড়ি যাওয়া থেকে সংসদ ভবনে প্রণাম করা থেকে 2020 সালে থালা বাজানো থেকে এতগুলো চমক বললাম। আপনারা আবার বিজেপি সভাপতি সোমনাথবাবু, থামুন, আপনাকে সময় দেবো আবার। জয়েন করাবেন, দিয়ে তাকে সভাপতি করবেন। কথা বলার সময় দিন, কথা বলার সময় দিন, আস্তে কথা। একটু থামুন, বসে আছেন। আপনাকে সময় দেবো আবার। সোমনাথবাবু, আপনাকে সময় দেওয়া হবে। অনাবিল বাবু, প্রশ্ন সোমনাথবাবুর কাছে চমকের উত্তর হয়তো পাওয়া যায়নি, আবার দেবেন হয়তো পরে। না না, আবার আপনি চমকের উত্তর বলতে পারেননি। আমি একটা প্রশ্ন রাখলাম ওনাকে, ওনার দলের দুজন আপনাকে নেতা আবার নেত্রী- আবার সময় দেবো, দাঁড়ান, একটু পরে আবার সময় দেবো আপনাকে। দুজনের একটু, নাম বলুন। বেশ, উনি বলতে অনাবিল বলুন। বাবুর কাছে যাবো। সামনে যে 215 টার্গেট বেঁধে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি বলি, এই মুহূর্তে প্রধান বিরোধী বিজেপি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিজেপির এই যে বর্তমানে যে টালমাটাল অবস্থা, সভাপতি নির্বাচন ঘিরে হোক, কোথাও কি আপনারা কি অ্যাডভান্টেজ পাচ্ছেন? এই অভিষেকের টার্গেট বিজেপির 215। সভাপতি নির্বাচন বা বিজেপি কি করছে তার উপরে তৃণমূল কংগ্রেসের কোনো মোটিভ নেই, কোনো তৃণমূল কংগ্রেস সেদিকে তাকিয়ে নেই। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে মিশে আছে, মানুষের দল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষের আস্থা অর্জন করেছেন। এই বাংলার অভিভাবিকা তিনি, অনুভবী মুখ্যমন্ত্রী। তিনি সর্বদা চেষ্টা করেন যে বাংলার মা বোনেরা, বাংলার বেকার যুবতীরা তারা কিভাবে বাংলার কোটি মানুষ ভালো থাকবে, সেই ব্যবস্থা তিনি অক্সফোর্ডেও কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল সেই লক্ষ্মীর ভান্ডারই, কিন্তু বাংলার মানুষকে অক্সফোর্ডেও কিন্তু মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের কথাই বলেছেন। এত রাজনৈতিক অর্থাৎ এটাই আপনাদের প্রধান হাতিয়ার বোঝা যাচ্ছে। ভারতবর্ষের কোনো প্রভিন্সে নেই। সেই কারণে তারা অত্যন্ত সুচিন্তিত মানুষ, শুভ চেতনা, আসবো, সোমনাথবাবু, আসবো আপনার সেই কাছে। কারণে অনেক ভাবনা চিন্তা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বেছে নিয়েছেন। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর বাংলার মানুষের কথা ভাবেন এবং সারা বছর বাংলার মানুষের সাথে থাকেন, বাংলার মানুষের পাশে থাকেন। একবার ভেবে দেখুন তো, 2020 সালে যখন করোনায় আপনি আমার পরিবারের যখন বয়স্ক মানুষদেরকে ঘরে ঢুকিয়ে রেখেছিলাম যে আপনারা তাদেরকে বাইরে বের করা যাবে না, তারা ওই করোনায় আক্রান্ত হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সাধারণ মানুষ কিভাবে খাবে, কিভাবে তাদের সচল থাকবে, তাদের অর্থনৈতিক অবস্থা সচল থাকবে, কিভাবে তাদের খাবারটা মুখে উঠবে, সেই খাবার তুলে দেওয়ার জন্য একজন নারীর অদম্য লড়াই, সেই লড়াইকে এই বিজেপি কোনোদিন ছোট করতে পারবে না। আসবো আপনাদের কাছে, আসবো। এবার একটু আবু বাবুর কাছে যাই। বেশ, আমি অনাবিল বাবু আপনাকে সময় দেবো আবার। একজন থামুন। এটা আমি দত্তহীন ভাষায় দাবি করছি। বেশ, আসছে সোমনাথবাবু, আসছে। এবার একটু আবু বাবুর কাছে। আবু বাবু, সবই তো শুনছেন, শুধু তর্ক বিতর্ক হচ্ছে, উত্তর কিন্তু এখনো সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। আপনার প্রশ্নের কি উত্তর পেয়েছেন? নিশ্চয় হয়তো পাননি। আচ্ছা, বেশ কিছু কথা বলি। যে গতকাল মুখ্যমন্ত্রী যে বিক্ষোভের পড়েছিলেন অক্সফোর্ডে, তার প্রধান ইস্যু কিন্তু ছিল আরজি কর। তারপর আরজি করের প্রাক্তন পড়ুয়া যারা রয়েছেন ব্রিটেনে, তারা কিন্তু রীতিমতো এই কেলক কলেজের কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর এই বক্তৃতা পুনর্বিবেচনা করা হোক, এবং তার সত্ত্বেও বক্তৃতা দিলেন এবং সে বিক্ষোভের মুখে পড়লেন। বাকিরা তো আমরা সবই দেখেছি। এই বিক্ষোভ নিয়ে আপনার কি মতামত? না, মুখ্যমন্ত্রীর প্রতি যে বিক্ষোভ দেখানো হয়েছে সে নিয়ে তো আমি প্রথমেই বলে দিলাম যে মুখ্যমন্ত্রী সেই রকম ডিগনিটি রাখতে পারেননি। তো সুতরাং এ নিয়ে বারবার বলার তো কিছু নেই। আমাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দুটো প্রশ্ন করা হয়েছে
আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের নতুন প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এআইসিসির তত্ত্বাবধানে আমরা আমাদের পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেসের সাংগঠনিক যে সমস্ত জায়গায় আমাদের ভুল ত্রুটি থেকে গেছে, যার জন্য হয়তো আমরা সেভাবে সাফল্য পাইনি আগের বিধানসভায়, এবারে আমরা সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেব এবং আমাদের যেখানে যেখানে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর এবং আরো কিছু কিছু জায়গায় যেখানে আমাদের শক্তি আছে, আমরা একটা এমন পরিস্থিতির মধ্যে নির্বাচন লড়ছি যেটা আপনি বলতে পারেন যে এটা মানে হ্যান্ডিক্যাপ ডেমোক্রেসি। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে আমাদের দেশের মিডিয়া, এবং নরেন্দ্র মোদীজি গোটা ভারতবর্ষের মিডিয়াকে মানে একদম গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়েছে। আমি কিন্তু আপনাকে সহমত হতে পারছি না, আমি কিন্তু আপনার এই কথা সহমত হতে পারছি না, আমি কিন্তু আপনার এই কথা সহমত হতে পারছি না। সমস্ত মিডিয়া আপনি বলতে পারেন না, সোমনাথ বাবু বলতে দিন। সোমনাথ বাবু আপনি সমস্ত মিডিয়ার কথা বলতে পারেন না। আমার টাইপটি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নই, ধৈর্য রাখতে না পারেন আমি এক্ষুনি চলে যাব। ভদ্রতা রাখুন, আপনি শুনবেন, আপনি ভদ্রতা রাখুন না। আমাকে বলতে বলেছে, আপনি কেন বলছেন? আপনি অ্যাঙ্কার। আপনাকে সময় দেবো, সোমনাথ বাবু আপনাকে সময় দেওয়া হবে, ওনাকে বলতে দিন। কিন্তু তার আগে আমি আবু বাবুকে বলে রাখি, আবু বাবু সমস্ত মিডিয়া নয়, আপনি সমস্ত মিডিয়াকে একভাবে চোখে দেখতে পারেন না। আমরা কিন্তু প্রধানমন্ত্রী, আপনি যেটা অভিযোগটা করছেন আমরা কিন্তু নই, সমস্ত মিডিয়া নন। আমি সমস্ত মিডিয়ার কথা বলছি না, আপনাদেরও বলছি না। আমি ভারতবর্ষের পরিসংখ্যান, এটা কি ধরনের ভদ্রতা? সোমনাথ বাবু আপনাকে সময় দেবো, ওনাকে বলতে দিন, আপনাকে সময় দেওয়া হবে। লোককে যদি আপনি ডেকে আনেন, এবার তো অভদ্র বলতে বাধ্য হবো। আপনার মাঝখানে কথা বলা। সোমনাথ বাবু আপনাকে সময় দেওয়া হচ্ছে তো। সোমনাথ বাবু আপনাকে সময় দেওয়া হবে, আপনি থামুন। শুভেন্দু অধিকারী আপনাকে এই শিক্ষাই দেবে। সময় দেওয়া হবে, থামুন। লোকের মাঝখানে কথা বলার আস্তে আস্তে একজন করে বলুন, আমাদের হাতে সময় খুব অল্প, যদি তর্ক করেন সময় কিন্তু এইভাবে শেষ হয়ে যাবে। সোমনাথ বাবু আপনি এবার সময় নষ্ট করবেন না প্লিজ, ওনাকে বলতে দিন। হ্যাঁ বলুন। আপনারা যখন বলেছেন আমি কোনো কথা, আবু বাবু আপনি বলুন, বলুন বলুন, সময় নষ্ট করবেন না প্লিজ, বলুন। যে কথাটা বলছিলাম যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কোনো কাজই করে না, একটা ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত দেয়নি। কেন বাংলার মানুষ সমর্থন করবে? কেন বাংলার মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবে? আপনারা একটু ইতিহাসের পাতায়, কালকেও আমি আপনাদের চ্যানেলে বসে বলেছি যে এবিএ গনি খান চৌধুরী বা নেহরুজির গভর্নমেন্ট হোক, ইন্দিরা গান্ধীজির গভর্নমেন্ট হোক, রাজীব গান্ধীর গভর্নমেন্ট হোক, নরসিংহ রাওয়ের গভর্নমেন্ট হোক, মনমোহন সিং এর গভর্নমেন্ট হোক, বাংলা থেকে ক্যাবিনেট মিনিস্টার করা হতো। তখন হয়তো কংগ্রেসের ৭৭-এর পর থেকে কংগ্রেসের সরকার ছিল না, বামপন্থীদের সরকার ছিল, তবু বাংলার উন্নয়নে ওই ক্যাবিনেট মিনিস্টাররা স্থানীয় সরকারের সঙ্গে মিলে মিশে বাংলার উন্নয়নের কাজ করতেন। আজকে পশ্চিমবঙ্গে বাংলার মানুষ প্রশ্ন তুলবে না কেন ১১ বছর হয়ে গেল একটা ক্যাবিনেট মিনিস্টার পশ্চিমবঙ্গ পেল না? কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ২৯৪টা সিট দেখে, ৪২টা সিট দেখে, পশ্চিমবঙ্গকে ভালোবাসে না। এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। এবং সময় আসতে দিন, সময় আসতে দিন। কয়েক বছর থেকে যদি বলি, তৃণমূল কংগ্রেস একটা অভিযোগ করে আসছে বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা। এবার তো আপনাদের রাজ্য বিজেপি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগটা করবেন যে কেন্দ্রীয় মন্ত্রী নেই, আবু বাবু যেটা বললেন। দেখুন, আমি বুঝতে পারছি না উনি ভারতীয় জনতা পার্টি আজকে বলছে যে কেন্দ্রীয় মন্ত্রীর প্রসঙ্গটা কিন্তু গত কয়েক বছরে আমি বলি কেন্দ্রীয় মন্ত্রী কিন্তু বাংলায় এই মোদী সরকার একজনও পাননি। আবার আমি বারংবার বলছি ভারতীয় জনতা এই কংগ্রেসের কি হয়ে গেছে, ওনাদের ওই আঞ্চলিক দল তৃণমূলের সাথে জোট বেঁধে বেঁধে না ওনারাও যে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল ভুলে গেছে। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় রাজনৈতিক দল। আমার বাংলা থেকে পূর্ণমন্ত্রী হলো কি না হলো আমার বিষয় সেটা না, আমার বিষয় হচ্ছে বাংলার মানুষের জন্য কি উন্নয়ন হবে। আজকে উনি বললেন বাংলার মানুষ চাইছে না, বিজেপি তো জিরো ছিল, বিজেপি জিরো ছিল, সেখানে বিজেপির 18টা সাংসদ পেয়েছিল, বর্তমানে 12টা পেয়েছে।
এতগুলো বিধায়ক পেয়েছে, সেইখানে দাঁড়িয়ে এত বাঙালি কংগ্রেসদের যদি পছন্দ করে, দিনের পর দিন তো শূন্যের সাথে লড়াই করে যাচ্ছে তারা। তাদের কি আজকে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সমস্ত কিছু উন্নয়ন করছে। দেখুন, একটা সিস্টেম আছে জানেন, যে সমস্ত কাজ পঞ্চায়েত সদস্য, পৌরসভার কাউন্সিলর, বিধায়কদের দ্বারা যে যেখানে আছে সেই সিস্টেমে হয়। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি কেন্দ্র দিচ্ছে, আজকে সেই বাড়ির টাকা চুরি করে ঝেড়ে দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেসের নেতারা। আজকে আবার গ্রামীণ সড়ক যোজনায় রাস্তায় যে টাকাটা আসছে, আজকে যে জলজীবন মিশনে টাকাটা আসছে, ঝেড়ে দিচ্ছে। উনি কিছুক্ষণ আগে করোনা বলে হাতটা থালাবাটি বলছিল না, করোনার সময় আমরা দেখেছি যে প্রত্যেকটা মানুষকে ফ্রিতে চাল ডাল দেওয়ার ব্যবস্থা কেন্দ্র সরকার করেছে। সেই ভালো ডাল তো দেয়নি, ভালো চালটাকে তারা হাফিস করে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তারা মানুষকে মোটা চাল দিয়েছে। এই সমস্ত কিছু দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। একটা কথা আমি আপনাদের বলছি, সঞ্চালক দাদাকেও বলছি, আপনার বাবা যদি আপনাকে 100 টাকা দিয়ে বাজারে পাঠায়, বাজার থেকে রিটার্ন যখন আসবেন, আপনার বাবা আপনার কাছে হিসাব চাইবে না, ক টাকার বাজার করলেন, ক টাকা ফেরত এলো। তো কেন্দ্র রাজ্যকে যথারীতি টাকা দিয়ে যাচ্ছে কন্টিনিউ, তারা শুধু হিসাব চেয়েছে। তুমি ভাই স্বচ্ছতার সাথে হিসাব দেবে না, তুমি ঘরের টাকা খাবে, তুমি রাস্তার টাকা খাবে, তুমি গরিবের পায়খানার টাকা খাবে, তুমি সমস্ত রেশনের চালের টাকা খাবে, তোমাকে বারংবার দিয়ে যাবে। বঞ্চনা কেন্দ্র করছে না, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে মানুষকে বঞ্চনা করছে, আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে মানুষকে বঞ্চনা করছে, আজকে সমস্ত ভাবে বঞ্চনা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্তটাই ফেকদারি, নাটকবাদী করছে। আজকে লন্ডনে গিয়েও উনি আজকে এত বড় বড় ভাষণ দিল, আজকে আমাদের বাংলা তথা ভারতবর্ষের মান অসম্মানিত করে দিয়ে এলো। আজকে উনি লন্ডনে গেছেন, উনি গিয়ে দেখলাম কেলক কলেজে কেলর কাণ্ড ঘটিয়ে লন্ডনকে লন্ডভন্ড করে চলে এলেন। উনি আজকে গিয়ে বলেছে, লন্ডনে গিয়ে উনি টাটাকে তাড়িয়ে উনি এইখানে সরকারে কিভাবে এসছে এটা লন্ডনে গিয়ে বলতে পেরেছে যে কাশফুলের বালি সে এখন সিঙ্গুরে গিয়ে শিল্প করছে। আজকে ফ্রেকবাজি কথাবার্তা বাংলায় গুল মারতে মারতে এমন হয়েছে উনি লন্ডনে সোমনাথ বাবু, টাটাকে তাড়িয়ে যে ধর্ণা হয়েছিল, সেই ধর্ণায় ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজনাথ সিং এসেছিলেন। একটু পড়াশোনা করে আসবেন। আপনি রাজনাথ সিং এর বিরোধিতা করছেন, আপনি আপনার সভাপতির বিরোধিতা করছেন, পড়াশোনা করে আসবেন। রাজনাথ সিং ওই মঞ্চে, 26 দিনের অনুষ্ঠান মঞ্চে রাজনাথ সিং এসেছিলেন। রাজনাথ সিং এসেছিলেন। আপনি কাকে পাঠিয়ে দিয়েছে বিজেপি? কাকে পাঠিয়ে দিয়েছে? কে? রাজনাথ সিং এসেছিলেন। আপনি আপনার দলের সমালোচনা করছেন চ্যানেলে বসে। ইতিহাস পড়ে আসুন, আপনি ইতিহাস পড়ে আসুন, আপনি ইতিহাস পড়ে আসুন। রাজনাথ সিং এসেছিল মমতা ব্যানার্জিকে সহানুভূতি জানাতে। আপনি ইতিহাস পড়ে আসুন। কে এসছে ইতিহাসই জানে না, নিজের দলের সমালোচনা করছে চ্যানেলে বসে। চ্যানেলে বসে নিজের দলের সমালোচনা করছে। আপনি ইতিহাস পড়ুন, পড়াশোনা করে চ্যানেলে বসুন। বিজ্ঞান সব আপনি জানেন না রাজনাথ সিং এসেছিল। আবু আপনাকে সময় দেবো, আবার জানেন না। আপনাকে বলতে পলিটিক্যাল সব পড়াবো, আপনি একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। আপনি কি করে সমালোচনা করছেন? সেই সময় মমতা ব্যানার্জি এনডিএ তে ছিল। আবুদা আপনার কাছে আসবো, একটু আপনি ইতিহাস পড়ুন, আপনি ইতিহাস পড়ুন। সেই সময় ধর্ণা মঞ্চে ছিলেন। সেই সময় সোমনাথ বাবু আপনি বলুন, প্রসেনজিৎ বাবু আপনি বলুন, এনাকে আগে ইতিহাস পড়ে আসতে বলুন। ইনি নিজের দলেরই সমালোচনা করছেন। শেষ করতে দিন, আপনাকে সময় দেবো, সময় দেবো। দেখুন, উনি বলছেন রাজনাথ সিং ছিল। দেখুন, আমি একটা প্রথম কথা বলি, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে বললাম উত্তরটা যার মুখে শোনার কথা, ঠাকুর করে কে, আমি তো কলা খাইনি, কংগ্রেসের ছেঁকা লেগে গেল এখানে। দাদা আমার ছেঁকা লাগেনি, আপনি ভুল ইতিহাস বলছেন, আপনি ভুল ইতিহাস বলছেন। তখন মমতা ব্যানার্জি এনডিএ তে ছিল, আপনি এনডিএ সমালোচনা করছেন। আপনাকে আবার সময় দেওয়া হবে, একটু কাকে পাঠিয়ে দিয়েছে বলতে ওনাটা শেষ করতে দিন, আপনাকে আবার সময় দেব। সমালোচনা করতে কাকে পাঠিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি? বেশ 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 শোনাদ, বেশ একটু অনাবিল বাবুর কাছে আছি। অনাবিল বাবু, আপনার বেশ আপনাকে সময় দেবো, আবার আরেকবার সময় দেওয়া হবে শোনা দেবো, বেশ আসবো আপনার কাছে। অনাবিল বাবু, যে অভিযোগটা উঠে আসছে গত কয়েক বছর, এটা কিন্তু বাস্তব যে শিল্প বিরোধী একটা দলে কিন্তু পোস্টার লেগেই গেছে।
তো সেখানে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা আমরা এর আগে স্পেনে যেতে দেখেছি, সেখানে তো লক্ষ্য কিন্তু একটাই ছিল যে বাংলায় যে কোনো বিনিয়োগকারী নিয়ে আসা, বিনিয়োগ আনার একটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। এবারেও তার বিকল্প হলো না, সেখানেও কিন্তু তিনি বৈঠক করলেন শিল্পপতিদের সঙ্গে। এবং বলা যেতে পারে যে সোমনাথবাবু যে অভিযোগটা করলেন যে টাটাকে তাড়ানো, বাবু তো বলেই দিলেন রাজনাথ সিং সেখানে ছিলেন। শুধু তাই নয়, প্রিয়রঞ্জন দাসমুন্সিও কিন্তু গিয়েছিলেন সেই ধর্ণা মঞ্চে। প্রসঙ্গ হচ্ছে এই যে 2026 যত এগিয়ে আসছে একটা প্রসেনজিৎ বাবু, এক মিনিট, একটা কথা বলে দিই, ধর্ণা মঞ্চে প্রিয়রঞ্জন দাসমুন্সি গেছিলেন ধর্মতলায়, যখন সিঙ্গুরের চেক বিলি হচ্ছিল, মমতা ব্যানার্জিকে সেকেন্ড হুগলি ব্রিজের নিচে ফেলে দিয়ে গেছিল পুলিশ, সেই সময় প্রিয়রঞ্জন দাসমুন্সি গেছিলেন। আর মমতা ব্যানার্জি তখন এনডিএতে ছিলেন, মমতা ব্যানার্জি এনডিএতে ছিলেন, রাজনাথ সিং ওখানে যারা যারা অনশন করেছে ও বিজেপির লোকেরা জানে না, আমি নাম বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি ছিলেন, বর্ণালী ছিল, আভাস মুন্সি ছিল, আর বিজয় উপাধ্যায় ছিলেন, বর্তমান তৃণমূল কাউন্সিলর। আমি আপনাকে নাম বলে দিচ্ছি, ইতিহাস পড়ে আসতে হয়, ইতিহাস পড়ে আপনি কাউকে বলতে দেবেন না। আসবো আর একটু অনাবিল বাবুর কাছে আসি, যে অনাবিল বাবু প্রশ্নটা হচ্ছে সামনে 2026 শিল্প প্রত্যেক রাজনীতি যদি দেখি বিজেপির পক্ষ, তাহলে তো সভাপতি একটা ব্যাপার রয়েছে আপনাদের, কিন্তু দুটো রাজনৈতিক দলেরই একটা মেরুকরণের বিষয় কিন্তু বারবার সামনে আসছে। এই মেরুকরণটা কিন্তু বাংলার জন্য একটা ক্ষতিকারক হতে পারে না সামনে 26-এ যদি মেরুকরণটা আর মাথা ছাড়া দেয় আরো বেশি করে? কোন মেরুকরণের কথা বলছেন? মেরুকরণের রাজনীতি যেভাবে চলছে, এই ধরুন মেরুকরণের রাজনীতি বলতে আপনি খুব নির্দিষ্ট করে বলুন কোন মেরুকরণের কথা বলছেন আপনি? রাজনীতি তো মেরুকরণ থাকবে, এক পক্ষ তৃণমূল, এক পক্ষ বিজেপি, এক পক্ষ সিপিএম, এক পক্ষ কংগ্রেস, ধর্মীয় মেরুকরণ থাকবে। আপনি কোন মেরুকরণের কথা? ধর্মীয় মেরুকরণ যে বিষয়টা উঠে আসছে, ধর্মীয় মেরুকরণ না করলে বিজেপির সামনে এই মুহূর্তে কোনো এজেন্ডা নেই। বিজেপির বিশ্বাসযোগ্যতা বলে কোনো জিনিস নাই, কারণ বিজেপি শুধু এই পশ্চিমবঙ্গে নয়, বিজেপি ভারতবর্ষের অন্যান্য অনেক প্রভিন্সে রাজত্ব করছে এবং সেন্ট্রালে ক্ষমতায় আছে বিজেপি। বিজেপিকে কি দেখা যাচ্ছে যে বিজেপি কোনো তাদের কনস্ট্রাকটিভ কোনো কাজ নেই, তারা শুধু ধ্বংসাত্মক রাজনীতি করছে, তারা কোনো কিছু তৈরিতে নাই, তারা শুধু নতুন করে কিছু করবে না, তারা বিক্রি করবে, শুধু বিক্রি করছে। নরেন্দ্র মোদী তিনি কি বলছেন, मैं तो চাওয়ালা হুঁ, মেরা क्या, मैं ঝুলি লেকার চল পাऊंगा। আরে ভারত চুপ করুন, ভারতবর্ষের মানুষ তারা জানতে চাইছে যে মোদী আসবো আপনার কাছে, আপনাকে শেষ করতে দিন, আসবো ভারতবর্ষ বিক্রি করার দলিল আছে আপনার ঝোলির মধ্যে, সেটা ভারতবর্ষে সহ বাংলার মানুষ জানতে চাইছে। সোমনাথ বাবু আপনি ইন্টারাপ্ট করবেন না, সোমনাথ বাবু আপনাকে সময় দেবো, আপনাকে শেষ করতে দিন। অনুপ্রাণিত আপনাদের সময় একটা বাক্য বলিনি, অনেক কথা বলতে পারি, আপনারা শোনার ধৈর্যটা রাখুন। সোমনাথ বাবু আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, কারণ ভারতবর্ষের মানুষ জানতে চাইছে যে মোদিজি আপনার ঝুলিতে কি আছে, ভারতবর্ষ বিক্রি করার দলিল কোন কনস্ট্রাকটিভ ওয়েতে চলছেন প্রধানমন্ত্রী, কি তৈরি করেছেন? যা কিছু তৈরি হয়েছে সমস্ত কিছু কংগ্রেস আমলের তৈরি, ইউপিএ আমলের তৈরি, যা কিছু রেলের যা কিছু উন্নয়ন হয়েছে, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী যখন ছিল তখন এই বাংলায় যে রেলের উন্নয়ন হয়েছে, তারপরে কোন রেলমন্ত্রী এই বাংলায় সেই উন্নয়ন করেনি। আপনি কোন কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করে যাচ্ছেন এবং প্রতিনিয়ত বাংলার মানুষের তিনি আস্থা অর্জন করেছেন, বিশ্বাস অর্জন করেছেন। তাই তো যতই আপনারা চেষ্টা করুন, আপনারা অতল গহ্বরে তলিয়ে যাচ্ছেন। আপনাদের প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করেছে 2021-এর ভোটে, আপনাদের অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেছে, জেপি নাড্ডা ডেলি প্যাসেঞ্জারি করেছে এবং বড় বড় আস্ফালন করেছে। অক্ষমের আস্ফালন ছাড়া এই বাংলায় বিজেপিকে আর কেউ কিছু দেখেনি এবং সেটাই হচ্ছে আপনাদের সারবত্তা। আবার 2026-এ আপনারা আবার মুখ থুবড়ে পড়বেন, যতই আপনারা ধর্মীয় মেরুকরণের চেষ্টা করুন। যে এই বাংলা হচ্ছে রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলাতে বাংলার একটা সংস্কৃতি বজায় আছে, হিন্দু মুসলমানের ঐক্য এই বাংলায় মিলন। এখানে দেখবেন মাগরিবের আজানের সঙ্গে হিন্দু রমণীদের শঙ্করধ্বনি মিলেমিশে একাকার হয়ে যায়। এটা হচ্ছে সেই বাংলা। এই বাংলাতে আপনারা ধর্মীয় মেরুকরণ করে কোনো কিছু বাজি মাত করতে পারবেন না। আমি দর্থহীন ভাষায় আপনাদের চ্যানেলে দাবি রাখছি। বেশ, অনাবিল বাবু, আবু সবই তো শুনলেন, বিজেপি তৃণমূল কংগ্রেস ধর্মীয় মেরুকরণের পথেই কিন্তু এগোচ্ছে। এই ধর্মীয় মেরুকরণ যদি বাড়তে থাকে, আপনাদের তো অস্তিত্ব সংকটে পড়ে যাবেন যা অবস্থা। তো এখান থেকে বেরিয়ে আসা আপনাদের স্ট্র্যাটেজি কি এই কাউন্টার করার জন্য এই দুই দলের বিরুদ্ধে? না, আমাদের স্ট্র্যাটেজি তো বাংলার সামনে আমরা বাংলার সামনে রেখেছি। ক্যামেরায় টাকা নেওয়া শুভেন্দু
আর আমাদের প্রদেশ সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার। তাহলে শুভেন্দু বাবু আর শুভঙ্কর বাবু দুজন সামনে থাকবেন, বাংলার মানুষের কাছে একটা ধর্ম সংকট রূপে দেখা দেবে। তো বাংলার মানুষ সেই ধর্ম সংকটে আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের যিনি প্রদেশ সভাপতি হয়েছেন শুভঙ্কর সরকার, তার রাজনৈতিক জীবনে তার মানে আপনি যদি 10 বছরের ভিডিও যে বার্তা বা বক্তব্য নিয়ে আসেন, একটা অপশব্দ খুঁজে পাবেন না। তার রাজনৈতিক সততা বাংলার মানুষ জানে, ছাত্র রাজনীতি করে উঠে আসা। তাহলে শুভেন্দু বাবু আর শুভঙ্কর বাবুর সামনে বাংলার মানুষের হাত যদি বিজেপির দিকে যায়, টাকা নিতে দেখার পরও যদি বিজেপির দিকে যায়, তাহলে আমি সেটাকে বাংলার দুর্ভাগ্য বলে মনে করি। বেশ, একদম শেষ মুহূর্তে সোমনাথবাবুর কাছে অনেকগুলো প্রশ্ন, খুবই কি প্রয়োজন ছিল? আপনাদের কাছে অনেকগুলো ইস্যু ছিল। আমরা যদি বলি শিক্ষক নিয়োগ দুর্নীতি, চিটফান্ড কেলেঙ্কারি রয়েছে, রেশন দুর্নীতি, 100 দিনের দুর্নীতি, আবাস দুর্নীতি, বহু দুর্নীতি, আরজিকর, রিসেন্ট আরজিকর। তো সেইখানে দাঁড়িয়ে ধর্মীয় মেরুকরণটা কি প্রয়োজন ছিল, বা ধর্মীয় মেরুকরণের জন্য এই ইস্যুগুলো কি আড়ালে চলে যাচ্ছে না সোমনাথবাবু? দেখুন, আমি প্রথমেই বলবো সময় কম, শুনতে যাতে বিরোধী কংগ্রেসের প্রতিনিধির একটু ধৈর্যের অভাব, যাতে শোনে বলতে। আজকে দেখুন, আপনি বললেন ইস্যুগুলো, প্রত্যেকটা ইস্যু তৃণমূল মানেই কোনো নীতি নেই, সম্পূর্ণ দুর্নীতি, শিরায় শিরায় দুর্নীতি। আজকে জন্ম থেকে মৃত্যু, মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে, হাসপাতাল থেকে শ্মশান, প্রত্যেক জায়গায় দুর্নীতি। শিক্ষকরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, আজকে সাংবাদিকরা মার খাচ্ছে, তারা রাস্তায়, ছাত্ররা চাকরির দাবিতে রাস্তায়, চাকরি পেয়ে বেতনের দাবিতে রাস্তায়। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য লড়াই করে আসছে, মানুষের জন্য আওয়াজ তুলে এসেছে, আমরা দেখেছি। কিন্তু অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো, আমরা কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এরা মানুষকে আইপাস করে এই সমস্ত আন্দোলন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভ করার জন্য তারা একটা নাটকীয়তা আন্দোলনের নামে সামনে এসেছে। পরবর্তীকালে 24-এ আমরা দেখেছি তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডি জোটে যোগদান করে বিজেপিকে হারাবার জন্য যোগদান দিয়েছিল। আগামী 26-এও আপনাকে আজকের ডেটে এই আলোচনাটা আপনি রেকর্ড করে রেখে দেবেন। যিনি কংগ্রেসের প্রতিনিধি আজকে বড় বড় ডায়লগ দিচ্ছেন, উনি যে বলবেন ওনার কোন মঞ্চে গিয়ে কংগ্রেস, আমি আমার কথা রেখেছি, এই ডায়লগ শুনতে আপনি প্রত্যাহার করুন। সময় দেব, আমি কি কথা বলবো, আপনাকে সময় দেব, ডায়লগটাকে বলছেন, ওনাকে শেষ করতে দিন, আপনার সময় দেব। প্রত্যাহার করুন। আমি ডায়লগ দিইনি, আমি আমার কথা রেখেছি, আপনি আপনার কথা রাখুন না। আপনি ইতিহাস জানেন না, আপনি নিজের দলের সমালোচনা করছেন, আপনি নিজের দলের প্রাক্তন সভাপতি শেষ মুহূর্তে চলেছি। আপনি কিছু জানেন না, আপনি কি, আপনার সঙ্গে কি কথা বলবো? আপনি বাংলার, আপনি ইতিহাসই জানেন না, আপনি আপনার দলের ইতিহাস জানেন না, আপনি আপনার দলের ইতিহাস জানেন না, আপনি আবার বলছেন ডায়লগ। সময় দেবো, আবার ওনাকে শেষ করতে দিন। পড়াশোনা করুন, বয়স অল্প, একদম রাজনীতি করুন, কিন্তু পড়াশোনা করুন। একদম আপনি থামুন একটু, একটু আস্তে ওনাকে বলতে, ওনার শেষ করতে দিন। আমি ডায়লগ শব্দটা পছন্দ করি না। আমি কি ডায়লগ দিচ্ছি? আমি আমার কথা রেখেছি। এক কাপ চা খাওয়াতে বলতাম চ্যানেলকে। ব্যক্তিগত আক্রমণ নয় সোমনাথ বাবু, ব্যক্তিগত আক্রমণ নয়, ওনাকে শেষ করতে দিন। 26-এ নির্বাচনে এনারাই বলবে কংগ্রেস সমর্থিত প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। আজকে আপনি যেটা ধর্মীয় মেরুকরণের কথা বলছেন, আমাদের স্লোগান হলো সাত সবকা বিকাশ। আমরা রাষ্ট্রবাদী মুসলমানের বিরুদ্ধে নয়। একটু থামাবো সোমনাথ বাবু। শুভেন্দু বাবু কিন্তু কয়েকদিন আগে বলেছিলেন যে বন্ধ করো ধর্মীয়, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো, শুভেন্দু বাবু কিন্তু বলেছিলেন, আপনি হয়তো শুনে থাকবেন। जो हमारा साथ है हम उनका साथ উনি বলেছিলেন। তো আমরা রাষ্ট্রবাদী মুসলমানদের বিরুদ্ধে নয়। আজকে দেখুন, দিনের পর দিন একটা ধর্মের ওপর আঘাত হচ্ছে। সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে, মা দুর্গার পুজোর ভাষণ বন্ধ করে দেওয়া হচ্ছে, আজকে মা কালীকে এখানে বিভিন্নভাবে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, বিভিন্নভাবে হিন্দু ধর্মকে আঘাত করা হচ্ছে। এই একটা ধর্মকে দিনের পর দিন আঘাত করা হচ্ছে, সেই ধর্মের পাশে দাঁড়ানোটা কি অন্যায়? কাউকে না কাউকে তো সেই ধর্মের হয়ে লড়াই করতে হবে। আগে তো আমার ধর্ম, বাংলাদেশ দেখে শিক্ষা নিচ্ছেন না। আজকে আমরা যেটা বলতে পারছি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন হিন্দুদের উপর হামলা হয়, হিন্দু মন্দির ভাঙা হয়, তখন একটা টু শব্দ করেন না উনি, তখন একটা টু শব্দ করে না। আর যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো এক ধর্মের মানুষ সরকারি রেল, সরকারি সম্পত্তি পাথর ছড়ে
আগুন বেশ, লাগিয়ে দেয়, বেশ, সোমনাথবাবু, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। ধরে থাকে, কোন রকম প্রতিবাদ করে না, তাহলে আপনার কে দলদাস? কে দলদাস? দুধের গাই, যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো, কে বেশ, বলেছিল? বেশ, সবচেয়ে বড় আসবো, আপনাকে সময় দেবো। সাম্প্রদায়িকতার রাজনীতি করে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। প্রত্যেককে 1 মিনিট করে সময় দেবো। এই 1 মিনিট কেউ কাউকে ইন্টারাপ্ট করবেন না। প্রথমে আলীবাবুর কাছে আসি। আলীবাবু, সামনে 2026, মাফ করবেন অনাবিল বাবু, সামনে 2026, সময় 1 বছর হাতে রয়েছে। তো আপনাদের ইতিমধ্যে আপনাদের যদি দেখি ভুয়ো ভোটার ইস্যুতে কিন্তু আপনারা মানুষের কাছে যাচ্ছেন। তো আগামী 26-এ মুখ্যমন্ত্রী শিল্পের জন্য বারবার ছুটে চলেছেন। কোন স্ট্র্যাটেজিতে বাংলায় 26-এর পরে যদি ক্ষমতা আসেন, কোন স্ট্র্যাটেজি? 2021-এর লক্ষ্মীর ভাণ্ডার ছিল, এবারে আপনাদের প্রধান ইস্যু কি হতে পারে? কি হিসেবে যেতে যাচ্ছে মানুষের কাছে? 1 মিনিট সময় আপনার জন্য। দেখুন, আমাদের স্ট্র্যাটেজি সেটা ঠিক করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আমরা 2026 সালে ক্ষমতায় আসবো, এটা হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। এটা আমরা এতটাই আমাদের কনফিডেন্ট আমরা। এবং বিজেপি যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে তারা দেখবেন তাদের কাছে কোনো ইস্যু নেই। একদিকে ধর্মীয় মেরুকরণ, আর একদিকে বঙ্গভঙ্গের একটা প্রস্তাব পকেটে পুরে নিয়ে দেখবেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, তারা বিজেপির রাজনীতির ময়দানে শুধু চক্কর কাটছে যে তাতে করে যদি বাজিমাত করা যায়। কিন্তু বাংলার মানুষ এতটাই রাজনীতি সচেতন এবং এদেরকে এতটাই বুঝে নিয়েছে যে এদের কথার উপর কোনো বিশ্বাস বাংলার মানুষ রাখে না, বাংলার মানুষ করে না। সেই কারণে আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওই আপনার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন, এই বিষয়ে আমরা কনফিডেন্ট। এবং বিজেপি সেখানে কোনো আঁচড় কাটতে পারবে না, সেটা আমরা দর্থহীন ভাষায় এখানে দাবি করছি। এবং সেই সঙ্গে আমরা বলবো যে আমাদের বাংলার মানুষ যাদেরকে এই বিজেপি ভুল বোঝানো বা বোকা মনে করছে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছে। আর এখানে যে বলছে যে আমরা ধর্মীয় মেরুকরণ করি না, শুধু বলছে। বেশ, একটু আবুবাবুর কাছে আছি। আবুবাবু, একটা বাংলায় অনেক ইস্যুর ছেড়ে প্রত্যেকেই ঝাঁপাচ্ছে মেরুকরণের দিকেই, বিজেপি বলুন, তৃণমূল বলুন। তো আপনাদের একটা জোট নিয়ে প্রসঙ্গ উঠেই আসে বারবার করে, যেহেতু ইন্ডিয়া জোট লোকসভা ভোটের আগে ছিল, কিন্তু বাংলা কিন্তু জোট বেঁধে লড়াই করেনি। তো 26-এ কি সেরকম কি আর সম্ভব নয়? শেষ মুহূর্তে আবুবাবু, তো এইখানে দাঁড়িয়ে 26-এ কি আপনারা কি সেই একসঙ্গে যেতে চাইছেন? একটা উত্তর আপনার কাছে চাইবো। প্লিজ এক মিনিট, সবারটা শেষ হোক। আবুবাবু বলুন। হ্যাঁ, বলছি যে কথাটা আপনি বলছেন যে পশ্চিমবঙ্গে আমরা আরাম কেদারায় বসে আমাদের অধীর চৌধুরী, যিনি লোকসভার বিরোধী দলনেতা ছিলেন, অধীর চৌধুরী আরাম কেদারায় বসে পার্লামেন্টে চলে যেতেন যদি আমরা তৃণমূলের সঙ্গে জোট করতাম। তৃণমূল আমাদের 2টো আসন দিতে চেয়েছিলেন, মমতা ব্যানার্জি নিতে চেয়েছিলেন। অধীর চৌধুরী অভয়ার মায়ের কান্নার সঙ্গে সমঝোতা করেননি। উনি নির্বাচনে হেরে গেছেন। কিন্তু বাংলার মানুষ লোকসভা ভোটের পরে হয়েছিল। কি লোকসভা ভোটের পরে? অবশ্যই হ্যাঁ, লোকসভা ভোটের পরে আরো যে সমস্ত ঘটনা আছে সেইগুলো দিয়ে বলছি, আমরা কিন্তু সমঝোতা করিনি, কোনো ক্ষেত্রে। সুতরাং বাংলার একটা কংগ্রেস কর্মী চায় না তৃণমূলের সঙ্গে সমঝোতা করতে। এখন ভারতীয় জনতা পার্টি তার অস্তিত্ব যখন 12টা সিট হয়ে গেছে এবং আরো কমবে, কারণ ওরা বাংলাকে আজ পর্যন্ত কিছু দেয়নি। আমি আপনাকে এই চ্যানেলে বসে বলে যাচ্ছি যে 20 থেকে 25টা সিট যদি ভারতীয় জনতা পার্টি পায়, তাহলে ওরা খুব ভাগ্যবান মনে করবে নিজেদের। বেশ 20 থেকে 25টা সিট। বেশ, আমি এবার আবুবাবুর কথা একটু বলে দিই যে বাংলার আপনারা যেটা বললেন যে কংগ্রেসের কোনো কর্মী চান না, একদম সত্যি। কিন্তু আপনাদের কেন্দ্রের কংগ্রেসের আইনজীবীরা কিন্তু রাজ্যের দুর্নীতি কিন্তু বারবার সাপোর্টটা দিয়েছে। সেটা দেখুন, কংগ্রেস ভারতীয় জনতা পার্টি হোক বা পি চিদম্বরম হোক, এখন কংগ্রেস পার্টিতে নেই। সোমনাথবাবু, বেশ ঠিক আছে। সোমনাথবাবু, শেষ প্রশ্ন আপনার কাছে। বিষয়টা হচ্ছে আপনাদের 2021-এর লক্ষ্য ছিল 200, হয়নি। 2024-এ ছিল 35, হয়নি। এবার 2026-এ
দাঁড়িয়ে বিজেপি শুভেন্দু অধিকারী 180 বলেছেন আপাতত, আবু বললেন 200 পৌঁছাবে না। তো আপনাদের কোন লক্ষ্যে এগিয়ে চলতে যাচ্ছেন 26-এ? দেখুন, প্রথম কথা, আবু বাবু নিজেদের কটা সিট পাবে সেটা বলতে পারলো না, বিজেপি কটা সিট পাবে সেটা বলে দিল, মানে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত সেটা উনি বুঝে গেছেন। তো একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ খেলতে নামুক বা রাজনৈতিক ময়দানে নামুক, একটা টার্গেট নিয়ে নামুক। ভারতীয় টিমের যখন ওয়ার্ল্ড কাপে খেলতে নামে তারাও একটা, যে প্রথমে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনালে গিয়ে জিতবে, স্ট্র্যাটেজি নিয়ে ওটা একটা টার্গেট প্রত্যেকেরই থাকে, আমাদেরও টার্গেট ছিল। তো সেই টার্গেট ধরে আমরা মানুষের ইচ্ছা, একদম যখন জিরো ছিলাম, জিরো থেকে আমরা 18টা 12টা আজকে 70 দিকে আমাদের বিধায়ক হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আগামী দিনও আমরা মানুষের আশীর্বাদ নিয়ে জয় আমরা নিশ্চয়ই করব। আজকে যারা আজকে বলছে বিজেপি নাকি এখানে শূন্য হয়ে যাবে, বিজেপি ছাড়া ভারত পশ্চিমবাংলার মানুষের কাছে আর কোনো অপশন নেই। আজকে বিজেপি আগামী দিন বাংলার উন্নয়নের সাথে, মানুষের যেভাবে দুর্নীতি হচ্ছে, যেভাবে মানুষের চাল ডাল সব লুট করে নিচ্ছে, মানুষের চাকরি লুট করে দিচ্ছে, এক একটা মেয়ের কোনো ইজ্জতের দাম থাকছে না, মহিলাদের নিরাপত্তা নেই, আজকে সুরক্ষা নেই, স্বাস্থ্যের বেহাল দুরবস্থা, এরপরও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে না। যারা বলছে বাংলার মানুষের কথা, বাংলার মানুষ অনেক ধৈর্যশীল, বাংলার মানুষ অনেক স্নেহ, মা মমতা, আজকে বাংলার মানুষের স্নেহ আর মমতাকে ভাবে। আপনাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আবু, অনাবিল বাবু এবং সোমনাথ বাবুকে এই শোতে সময় দেওয়ার জন্য। প্রত্যেকেই ধন্যবাদ, নমস্কার। যে কথাটা বলে শেষ করব আজকে, যে প্রথমেই শুরু করেছিলাম খুকো খোকা কবিতা দিয়ে, আজকে শেষ মুহূর্তে যে কথা বলতে, সামনে 2026, বিভিন্ন রাজনৈতিক দল প্রত্যেকটা পদক্ষেপ লক্ষ্য কিন্তু একটাই, 2026। আর 2026-এ কারা পৌঁছাবেন মসনদে, সেটা কিন্তু তার জন্য সময় রাখতে হবে আমাদের, একদম শেষ মুহূর্তে। আমরাও নজর রাখবো, নজর রাখুন আপনারাও। নমস্কার।